My dear friends, welcome to my channel অসীম দা ইনফিনিটি। আমরা প্রয়োগের যে সিরিজ দিতে থাকছিলাম, মানে প্রথম পাঁচটা পার্ট 1, দ্বিতীয় পাঁচটা মানে 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত পার্ট 2তে দিয়েছি। আজকে 11 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত এই পাঁচটা দেব হচ্ছে পার্ট 3তে। সেই পার্ট 3 ভিডিও শুরু করছি। প্রয়োগ 11, অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। গতকাল করেছিলাম মনে করো অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ। এটা কিন্তু শর্ট প্রশ্নও পরীক্ষায় আসতে পারে। আজকে আমরা করছি অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। তাহলে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ হবে স্থূলকোণ, আর অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হবে সূক্ষ্মকোণ। তো আজকে আমরা যেটা প্রমাণ করছি সেটা হচ্ছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। এবারে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের ABC বৃত্তাংশ অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ। দেখো ভালো করে, এই যে ABC এ আবার লিখলে ভালো হতো আর কি। ABCA এই বৃত্তাংশ হচ্ছে ABCA, এই যে বৃত্তাংশ ডট ডট দিয়েছি এই জন্য তোমাদের বোঝার স্বার্থে, পরীক্ষায় ডট না দিলেও চলবে। ABCA এই বৃত্তাংশ কিন্তু দেখো অর্ধবৃত্ত হলে এই ব্যাস হলে উপরটা নিচটা অর্ধবৃত্তাংশ, কিন্তু এই অর্ধবৃত্তাংশ থেকে ছোট। তাহলে এই অর্ধবৃত্তাংশে যে কোণটা আছে সেটা হচ্ছে BAC, এই কোণটা যে স্থূল কোণ এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত হলো, প্রামাণ্য হলো ও কেন্দ্রীয় বৃত্তের ABCA বৃত্তাংশ অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ প্রদত্ত লিখলাম। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে BAC কোণ মানে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে BAC, এই কোণটা হচ্ছে স্থূল কোণ। প্রমাণে চলে যাব, আমরা অঙ্কন কিছু নেই। যেহেতু ABCA লিখলেও ভালো হয়, না লিখলেও চলো। ABCA অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ, তাহলে দেখো ভালো করে BPC এই যে চাপটা হলো অধিচাপ। কেন? BAC এই চাপটা ছোট চাপ, ছোট চাপকে আমরা উপচাপ বলি, আর বড় চাপকে অধিচাপ বলি। তাহলে BPC এটা হচ্ছে অধিচাপ। অতএব BPC অধিচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? দেখো এই যে BPC অধিচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা দেখো, যদি আমরা এভাবে একটু সরল রেখা আঁকি তাহলে দেখো ভালো করে, এইটা হচ্ছে সরল রেখার উপরের কোণ হচ্ছে 180 ডিগ্রি, তার সঙ্গে এটা জুড়বে। তার মানে হচ্ছে দেখো ভালো করে, এই যে কোণটা, এই কোণটা কিন্তু 180 ডিগ্রির থেকে বড়। কারণ কি? দেখো এইটা ভালো করে, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তার সঙ্গে আরও এটা যোগ হবে, তাহলে প্রবৃদ্ধ কোণ এটা। এই জন্য লিখেছি দেখো, BPC অধিচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ BOC। মানে BOC বললে উপরের BOC না, কিন্তু এই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটা প্রবৃদ্ধ BOC। হ্যাঁ, প্রবৃদ্ধ BOC, ও এখানে ও আছে তবু লিখে দিলাম। তাহলে প্রবৃদ্ধ BOC, তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে তোমরা জানো? 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে 180 ডিগ্রি থেকে বড় বলে একে প্রবৃদ্ধ BOC বলছি। তাহলে প্রবৃদ্ধ BOC মানে BOC হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়। আবার BPC অধিচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণকে BAC, এই যে BAC। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে BOC সমান 2 BAC লেখা যাবে। BOC সমান 2 BAC লেখা যাবে। তাহলে এই যে 2 BAC কার সঙ্গে সমান? BOCর সঙ্গে সমান। BOCটা তো তোমার প্রবৃদ্ধ, এই যে প্রবৃদ্ধ, এটা প্রবৃদ্ধ BOC। তাহলে প্রবৃদ্ধ BOC যেহেতু, তার মানে এই BOC 2 BACর সঙ্গে সমান, যেটা ইটসেলফ মানে নিজে 180 ডিগ্রি থেকে বড়। তাহলে গ্রেটার দেন 180 ডিগ্রি, তার মানে 2 BAC গ্রেটার দেন 180 ডিগ্রি। তাহলে BAC সমান 180 ডিগ্রি, BAC গ্রেটার দেন 180 ডিগ্রি বাই 2। তাহলে কাটাকুটি হলো 90 ডিগ্রি। তাহলে BAC গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে BAC কোনটা? তাহলে কী হলো দেখো, 90 ডিগ্রির থেকে বড়। তার মানে 90 ডিগ্রি থেকে বড় মানে স্থূলকোণ, প্রমাণ হয়ে গেল। এরপরে প্রয়োগ 12 দেখো, ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত AB, BC ও CA বাহুকে যথাক্রমে DE ও F বিন্দুতে স্পর্শ করেছে।
প্রমাণ করো যে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল টু এএফ প্লাস সিই প্লাস বিডি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর পরিসীমার অর্ধেক। তাহলে আমরা প্রদত্ত চলে যাচ্ছি। ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত এবি, দেখো এবি বাহুকে ডি বিন্দুতে স্পর্শ করেছে, বিসিকে ই বিন্দুতে স্পর্শ করেছে, এসিকে এফ বিন্দুতে স্পর্শ করেছে, সেটাকে একসঙ্গে লিখে ফেলেছি আমরা যথাক্রমে দিয়ে। প্রামাণ্য দেখো, প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল টু এএফ প্লাস সিই প্লাস বিডি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর পরিসীমার অর্ধেক। তাহলে প্রমাণে আমরা চলে যাচ্ছি, একদম অঙ্কন কিছু নেই। বহিস্থ বিন্দু এ থেকে, এই যে বহিস্থ বিন্দু এ থেকে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক দুটি হলো কি, এডি আর এএফ। তার মানে এডির সঙ্গে এএফ সমান, কারণ স্পর্শবিন্দু বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে স্পর্শবিন্দু এবং বহিস্থ বিন্দু সংযোগ সরল রেখাংশের যে দৈর্ঘ্যটা সেটা সমান হয় দুটো। তাহলে এডি সমান এএফ, এটা লিখে দিলে হবে, ব্র্যাকেটে কারণ লেখার কোনো দরকার নেই, স্পর্শক যেহেতু আমরা লিখেছি তাহলে এটা বোঝা যাবে। তাহলে বহিস্থ বিন্দু এ থেকে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক দুটি হলো কি, এডি আর এএফ। এই যে দেখো, বহিস্থ বিন্দু এ থেকে স্পর্শক এডি আর এএফ, তার মানে এডি সমান এএফ। অনুরূপে আমরা বি বিন্দু থেকে, এটা লিখবো না আর সরাসরি লিখে দেবো, বি বিন্দু থেকে স্পর্শক কি, বিডি আর বিই, সি বিন্দু থেকে সিএফ আর সিই, তার মানে বিডি সমান বিই হবে, অনুরূপে সিই সমান সিএফ হবে। এবারে তিনটেকে যোগ করে দিচ্ছি, তিনটে যোগ করলে এডি বিডি আর সিএফ, সরি এডি বিই আর সিএফ যোগ হবে। তাহলে প্রমাণ দেখো, এডি প্লাস বিই প্লাস সিএফ, তাহলে প্রমাণে যেটা পেলাম সেটা হোক এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে এডির বদলে কে বসবে, এএফ বসে গেল, আর বির বদলে কে বসবে, বিডি বসে গেল, প্লাস সিএফ দেওয়া আছে, সিএফ সমান কে, সিই। তাহলে শুধু মানগুলো বসিয়ে দিলেই প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা যেটা পেলাম সেইটাকে একটু সাজিয়ে লিখছি, এডি প্লাস বিই প্লাস সিএফ বাই 1 লিখতে পারি, সমান এএফ প্লাস বিডি প্লাস সিই বাই 1 লিখলাম। এবারে সংযোজন প্রক্রিয়া ব্র্যাকেটে লিখে দিই, সংযোজন প্রক্রিয়া মানে লবগুলো যোগ হয়ে লবে বসবে, হরগুলো যোগ হয়ে হরে বসবে। তাহলে যোগ হয়ে বসছে লবগুলো, আর নিচে 1 যুক্ত 1 মানে 2। এবারে করলাম কি, এডির সঙ্গে বিডিকে নিয়েছি, বিইর সঙ্গে সিইকে নিয়েছি, আর এএফ এর সঙ্গে সিএফকে নিয়েছি। তাহলে এডি প্লাস বিডি মানে হচ্ছে এবি, বিই প্লাস সিই মানে হচ্ছে বিসি, আর এএফ প্লাস সিএফ মানে হচ্ছে এসি। তাহলে এবি প্লাস এসি, বিসি প্লাস এসি বাই 2, নিচে তো 2 ছিলই। তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি মানে কি, ত্রিভুজ এবিসির পরিসীমা। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই 2, তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই 2 মানে কি, পরিসীমার অর্ধেক ত্রিভুজ এবিসি এর। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে কি, এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল টু এএফ প্লাস বিডি প্লাস সিই, এএফ প্লাস বিডি প্লাস সিই ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর পরিসীমার অর্ধেক, প্রমাণ হয়ে গেল। এবারে প্রয়োগ 13, একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো যে এসি সমান বিডি। তাহলে এককেন্দ্রীয় বৃত্ত মানে যাদের কেন্দ্র একই। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, ছোট বৃত্তটা দেখো এইটা, আর বড় বৃত্তটা এইটা। তাহলে ধরি এক্স ওয়াই একটা সরলরেখা, যেটা এককেন্দ্রীয় বৃত্তকে, এককেন্দ্রীয় একটি বৃত্তকে মানে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে দেখো, দেখতে পেয়েছো, দুটি এককেন্দ্রীয় বৃত্ত, এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, দুটোরই কেন্দ্রবিন্দু ও, তার মানে এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে এক্স ওয়াই সরলরেখাটা, আর একটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, হলো সেইটাই লেখা হয়েছে, সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য, প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, একদম কিছু নেই, শুধু অঙ্কন করে নিলাম আমি ও বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখার উপর ওই লম্ব অঙ্কন করলাম যা এক্স ওয়াই সরলরেখাকে ই বিন্দুতে ছেদ করেছে, মানে সোজা কথা হচ্ছে ওই লম্ব অঙ্কন করলাম, এইটা করা হয়েছে, লম্ব অঙ্কন করে নিলাম। এবারে প্রমাণে চলে যাও, যেহেতু ওই লম্ব এক্স ওয়াই, তাহলে ওই এক্স ওয়াইয়ের উপর লম্ব মানে ওই লম্ব এবি, এবির উপর লম্ব। তাহলে এবি দেখো এই বড় বৃত্তের ক্ষেত্রে ব্যাস নয় এরূপ একটা জ্যা, তার মানে সেটি কী হবে, লম্ব মানে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। আবার ওই সিডির উপরও লম্ব, তার মানে সিডিকেও সমদ্বিখণ্ডিত করবে, কারণ সিডিটাও এই ছোট বৃত্তের ব্যাস নয় এরূপ জ্যা। তাহলে সেইটাই লেখা হয়েছে, যেহেতু ওই লম্ব এবি, তাহলে এ ই সমান ইবি, এই সমান ইবি, এই তো ব্র্যাকেটে লিখে দিয়েছি, কারণ ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আবার ওই লম্ব সিডি, সেখান থেকে পাচ্ছি কি, সিই সমান ইডি। প্রথমে এই সমান ইবি পেয়েছিলাম 1 নম্বর, তারপরে পেলাম হচ্ছে
সিই সমান ইডি 2 নম্বর, তাহলে এই সমান ইবি 1 নম্বর, সিই সমান ইডি 2 নম্বর। 1 বিযুক্ত 2 করে দিলে কি হবে, 1-এর বাম পক্ষ বিযুক্ত 2-এর বাম পক্ষ, এই মাইনাস সি, 1-এর ডান পক্ষ ইবি মাইনাস 2-এর ডান পক্ষ ইডি, এই মাইনাস সি, দেখো এইটা, তার থেকে সি বাদ দিলে কি হবে, এইটা এসি। আর তোমার ইবি থেকে বাদ যাবে, ইবি মানে এখান থেকে এই পর্যন্ত ইবি, তার থেকে বাদ যাচ্ছে কে, ইডি, এইটা বাদ যাচ্ছে, তার মানে কি ডিবি বা বিডি, এই যে বিডি, তাহলে এসি সমান বিডি প্রমাণ হয়ে গেল। প্রয়োগ 14 দেখো, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, পি এ ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো যে এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ। তাহলে এম কেন্দ্রীয় প্রদত্ত কি, ধরি এম কেন্দ্রীয় ও এন কেন্দ্রীয় বৃত্ত দুটি, তাহলে এম কেন্দ্রীয় ও এন কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে, দেখো পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, সেটা লেখা হলো প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ। অঙ্কন কি করলাম, পি ও কিউ বিন্দু যুক্ত করেছি। প্রমাণে চলে যাচ্ছে একবারে, দেখো এবারে এম কেন্দ্রীয় বৃত্তের এপি ব্যাস, দেখতে পাচ্ছ তোমরা, এম কেন্দ্রীয় বৃত্তের কি এপিটা ব্যাস, তার মানে এ কিউপি এই কোণটা কি, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ এম কেন্দ্রীয় বৃত্তের, দেখতে পাচ্ছ তো, দেখো এইটা ব্যাস মানে এইটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এ কিউপি হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ মানে এ কিউপিটা সমকোণ 90 ডিগ্রি। আবার এন কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে দেখো বিপি ব্যাস বা পিবি ব্যাস, সেটা লেখা হয়েছে, তাহলে তার মানে হচ্ছে এই কোণটা, কোন কোণটা, পি কিউ বি, তাহলে এই কোণটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ, সেটা লেখা হয়েছে পি কিউ বি অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে পি কিউ বি বা বি কিউ পি একই কথা, সেটা কত 90 ডিগ্রি। এবারে আমি দেখো এ কিউ বি এই যে পুরো কোণটা কত হচ্ছে, দেখো এ কিউ বি মানে কি, এ কিউ পি প্লাস বি কিউ পি, তাহলে এ কিউ পিও 90 ডিগ্রি আর বি কিউ পিও দেখো 90 ডিগ্রি পেয়েছি, 90 90 180, তাহলে এ কিউ পি কোণ যদি 180 হয়, তার মানে এ কিউ বি একটি সরল রেখা, তার মানে কি এ কিউ বি বিন্দু তিনটি সমরেখ, সেইটাই লিখে দিয়েছি জাস্ট। দেখো যেহেতু এ কিউ বি 180 ডিগ্রি, অতএব এ বি একটি সরল রেখা যেখানে কিউ বিন্দু এ বি এর মাঝখানে কোথাও একটা আছে, তাহলে এ কিউ বি বিন্দু তিনটি সমরেখ, তার মানে যেহেতু এ কিউ বি এই কোণটা 180 ডিগ্রি হয়েছে, তার মানে এ কিউ বি মানে এ বিটা একটা সরল রেখা, তার মানে এ কিউ বি বিন্দু তিনটি সমরেখ, একই সরলরেখায় আছে, প্রমাণ হয়ে গেল। এবারে প্রয়োগ 15, আজকের তোমার এই পার্টের মানে 3 নম্বর পার্টের পার্ট 3-র শেষ প্রয়োগ। আমি পার্ট 4-এ 16 থেকে 20 দিয়ে আপাতত শেষ করব, তবে চেষ্টা করব যদি পার্ট 5 দেওয়া যায় সেখানে আর 5টা দেবো। দেখো সবসময় মনে রাখবে অঙ্কের সাজেশান কিছু হয় না, তারপরে এক্সট্রা জ্যামিতি, তোমাদের কনসেপ্ট তৈরি করতে হবে, এই কনসেপ্ট তৈরির প্রচেষ্টায় আমার ভিডিওগুলো দেওয়া। সাজেশান ভেবে কোনোভাবে এটাকে ছোট করার চেষ্টা করবে না, সাজেশান নয়, এইগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, এখানকার মধ্যে যে বিবৃতিগুলো আছে, এখানকার যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো সেই বিবৃতিগুলো কাজে লাগিয়ে তোমার পরীক্ষায় যে প্রয়োগ পড়বে সেটা অবশ্যই করতে পারবে আশা করি। একটি সরলরেখার উপর পি ও কিউ দুটি বিন্দু, পি ও কিউ বিন্দুতে সরলরেখাটির উপর যথাক্রমে পি আর ও কিউ এস লম্ব, পি এস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ওটি পি কিউ এর উপর লম্ব, প্রমাণ করো যে 1/OT সমান 1/PR প্লাস 1/QS। এবারে দেখো প্রদত্ত একটি সরলরেখার ওপর পি ও কিউ দুটি বিন্দু, এবারে PR এবং QS দুটি লম্ব যথাক্রমে সরলরেখাটির কি পি বিন্দুতে ও কিউ বিন্দুতে লম্ব। এবারে আর কিউ, এই যে আর কিউ আর PS পরস্পরকে দেখো ও বিন্দুতে ছেদ করেছে। এবারে বলেছে ওটি লম্ব PQ, তাহলে ওটিটা PQর উপর লম্ব, এটাও বলে দেওয়া আছে। এবার প্রামাণ্য কি, 1/OT = 1/PR প্লাস 1/QS। এবারে প্রমাণে চলে যাচ্ছে, অঙ্কন কিছু নেই, তাহলে ত্রিভুজ OTQ দেখো কোনটা, এই ত্রিভুজটা, আর ত্রিভুজ RPQ এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা, দেখো OTQ এই কোণটা কি সমকোণ, আর বড় ত্রিভুজের কোন কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, সেইটা লেখা হয়েছে RPQ
সমান 90 ডিগ্রি, যেহেতু ওটি লম্ব PQ আর আরপি লম্ব PQ। এবারে এই কোণটা দেখো বড় ত্রিভুজেও আছে, ছোট ত্রিভুজেও আছে। ছোট ত্রিভুজের জন্য ছোট ত্রিভুজের মতো করে নাম লিখবো, OQT লিখেছি, OQT। আর বড় ত্রিভুজের জন্য এর নাম কি হচ্ছে, PQR, সাধারণ কোণ। এবারে তাহলে অবশিষ্ট যে কোণ থাকলো, এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হবে, সেইটা লেখা হয়েছে অবশিষ্ট TOQ আর PRQ অবশ্যই সমান হবে। তার মানে ত্রিভুজ দুটোর তিনটি কোণ সমান, মানে অনুরূপ কোণ সমান, ঠিক আছে। তাহলে ত্রিভুজ দুটোর তিনটি কোণ সমান হওয়া মানে কি, ত্রিভুজ দুটো কি হয়, সদৃশকোণী। এবারে দুটি ত্রিভুজ সদৃশকোণী হওয়া মানেই কি, তারা পরস্পর সদৃশ হয়। সদৃশ চিহ্ন দিয়ে দিয়েছি এবং কথায়ও লিখে দিয়েছি, তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এটা কিন্তু সদৃশ চিহ্ন দিয়ে লেখা মানে এটা আর লেখা দরকার নেই, তবু লিখে দিয়েছি আমি। তাহলে OTQ ত্রিভুজ আর RPQ ত্রিভুজ দুটি পরস্পর কি, সদৃশ ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহু সমানুপাতী হয়। তাহলে অনুরূপ বাহু মানে দেখো ওটি মানে ছোট ত্রিভুজের লম্ব, আর বড় ত্রিভুজের লম্বকে দেখো PR। তাহলে OT/PR ইকুয়াল টু TQ, ছোট ত্রিভুজের ভূমি আর বড় ত্রিভুজের ভূমিকে PQ, তাহলে TQ/PQ লিখলাম, 1 নম্বর দিয়েছি। তাহলে অনুরূপে আমি এপাশ থেকে ধরলে ছোট ত্রিভুজকে দেখো OTP, এই যে OTP, আর বড় ত্রিভুজকে SQP, তাহলে SQP। এরা পরস্পর সদৃশ, কারণ অনুরূপভাবে সদৃশ প্রমাণ করতে পারবো না। এই কোণটা সমকোণ বড় ত্রিভুজের, ছোট ত্রিভুজের এই কোণটা সমকোণ, ছোট ত্রিভুজের এই কোণটা সমকোণ, সেটা লিখে দিতে পারো যে OTP ছোট ত্রিভুজের এই কোণটা, আর বড় ত্রিভুজের SQP সমান 90 ডিগ্রি লিখতে পারো, না লিখলেও হবে, অনুরূপে আমরা যেহেতু আগেরটা দেখিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার এই কোণটা সাধারণ কোণটা ছোট ত্রিভুজের জন্য বলা হবে হচ্ছে OPT কোণ সমান কোণ SPQ, এটা কি সাধারণ কোণ। তাহলে অবশিষ্ট কোণটা এইটা আর এইটা সমান হবে, সেটা লেখার দরকার নেই, অনুরূপে লিখে দিলেই হবে। তাহলে অনুরূপে OTP, শুধু বুঝে রাখো ব্যাপারটা, একইভাবে মানে এ পাশটায় ছোট বড় ত্রিভুজ যেরকমভাবে সদৃশ দেখানো হয়েছে, এ পাশেও বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজটা একইভাবে সদৃশ দেখানো যেতে পারে আর কি, দেখাইনি আমি এখানে। তাহলে যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ, তার মানে অনুরূপ বাহু সমানুপাতী হবে। তাহলে এর ছোটোর লম্ব হচ্ছে OT, তাহলে OT/ বড়র লম্ব হচ্ছে SQ হলো। ছোটোর ভূমি হচ্ছে PT, বড়র লম্ব হচ্ছে PQ, 2 নম্বর দিয়ে দিলাম। এবারে 1 ও 2 যোগ করে পাই, আর কিছু না। 1 2 যোগ করার নিয়ম কি, আবারও বলছি, বহুবার এটা বলা হয়। 1 2 যোগ করার নিয়ম কি, 1-এর বামপক্ষ যুক্ত 2-এর বামপক্ষ হলো সমান চিহ্ন মতো থাকবে, 1-এর ডান পক্ষ যুক্ত 2-এর ডান পক্ষ। তাহলে OT/PR প্লাস OT/SQ সমান TQ/PQ প্লাস PT/PQ। এবারে আমি ওটিকে কমন নিয়ে নিয়েছি, ওটিকে কমন নিলে কী হবে, 1/PR প্লাস 1/QS বা SQ একই কথা। আর এখানে দেখো PQ লসাগু, ডান দিকে PQ লসাগু মানে TQ প্লাস PT। এবারে TQ প্লাস PT, ছবি দেখো ভালো করে, TQ হচ্ছে এইটা আর PT, তাহলে TQ আর PT যোগ করলে কী পাচ্ছি আমরা, PQ। তার মানে উপরটা TQ প্লাস PTর বদলে PQ, আর নিচে তো PQ ছিলই, তাহলে PQ কেটে 1। তাহলে কি হলো, বা OT হোল ইন্টু 1/PR প্লাস 1/QS ইকুয়াল টু 1, বা 1/PR প্লাস 1/QS সমান কী হবে, OTটা ভাগ হয়ে গেলে 1/OT। তাহলে প্রমাণ হয়ে গেল। প্রমাণ কি করা ছিল, 1/OT সমান এইটা, তাহলে এইটা সমান 1/OT হয়েছে মানে তো প্রমাণ হয়ে গেল। তাহলে 1/PR প্লাস 1/QS ইকুয়াল টু 1/OT, দেখো এই যে প্রমাণ হয়ে গেল। তাহলে তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, এবং এই ভিডিওগুলো, এই এক্সট্রা জ্যামিতিগুলো করার জন্য যে কনসেপ্টগুলো কাজে লেগেছে, সেই কনসেপ্টগুলো একটু খেয়াল করবে। কোথাও বৃত্তাংশ কোণ দিয়ে হচ্ছে, কোথাও অর্ধবৃত্তস্থ কোণ দিয়ে হচ্ছে, কোথাও তোমার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কনসেপ্টে হচ্ছে। এখানে যেরকম হলো কি, সদৃশ ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহু সমানুপাতী হয়, সেই কনসেপ্ট দিয়ে হচ্ছে। কোথাও তোমার জ্যাকে যে কেন্দ্রবিন্দুগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, সেই কনসেপ্টে হচ্ছে। হ্যাঁ, কোথাও তোমরা দেখবে সদৃশতা দিয়ে কাজে লাগছে,
মানে আমাদের স্পর্শকের যে থাকে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী লম্ব স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, সেই কনসেপ্ট কোথাও কাজে লাগছে। এই জিনিসগুলো ভালো করে প্রতিটা তোমার উপপাদ্যের বিবৃতি যদি তোমার মাথায় থাকে, তাহলে চোখ দিয়ে ভালো করে উপপাদ্যের প্রদত্ত লিখলে, ছবি আঁকলে, যেমন এখানটায় দেখো কোনো অঙ্কন নেই, তুমি একটু ভালো করে চোখ দিয়ে যদি করতে পারতে, চোখ দিয়ে যদি বোঝা যেত, তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে যেত। প্রমাণ হয়েছে। তাহলে অঙ্কন যদি কোনো প্রয়োগে থাকে, তাহলে সেটা হয়তো তোমার অজানা যদি থাকে, তাহলে হয়তো নাও পারতে পারো। কিন্তু যেটাই অঙ্কনই নেই, তুমি তাহলে প্রদত্ত লিখতে পারছো, প্রামাণ্য লিখতে পারবে, ছবি আঁকতে পারছো, প্রমাণ যতটুকু পারো ততটুকু থাকবে। পরীক্ষায় প্রদত্ত প্রামাণ্য, ছবি এইটুকু কিন্তু করে আসবে, যদি একদম নেহাতি না পারো। আর পারলে তো পুরোটাই করে আসবে। তাহলে ভালো থেকো, সাবধানে থেকো, শরীর সুস্থ রেখে ভালো করে পরীক্ষা দাও, এবং আমার ভিডিওগুলো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারা উপকৃত হয়। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেকে তোমরা সাবস্ক্রাইব করছো না, তাতে কি হচ্ছে, ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যাচ্ছে না। আমি ভিডিও কিন্তু রেগুলার দিতে থাকছি। ধন্যবাদ।